দেখ, জালের মধ্যে কেমন চকচক করছে, মনে হচ্ছে ইলিশ আছে। জানি না, জাল টানতে হবে, ভাগ্য ভালো হয়ে থাকতেও পারে। আরে বাহ, একটাই মাত্র ইলিশ উঠেছে। না, এই শীতকাল এলেই আর কাজকর্ম করা যায় না। ঠান্ডায় মনে হয় লেপের নিচেই বসে থাকি, কিন্তু সে কপাল তো আর আমার নেই। এই শীতে সাপ সকালে উঠে রান্না বান্নার জোগাড় করতে হবে। লতা দিদি, ও লতা দিদি, কোথায় তুমি? লতা দিদি, ও লতা দিদি। আরে আরে, এই সাত সকালে আমার নাম ধরে আবার কে ডাকাডাকি করছে? আরে হাবু, তুই? হ্যাঁ গো দিদিমণি, আমি। আয়, এসে বস। তাই সকাল সকাল? না গো দিদিমণি, বসার সময় নেই। কর্তাবাবু আজ বিকালে তোমাদের বাড়ি যেতে বলেছেন, তাই তো সকাল সকাল এসেছি। কেন রে হাবু হঠাৎ? বাবা আবার আমাকে বাড়ি যেতে বলেছেন কেন? সেটা তো আমি জানি না, খবর দিতে বলেছেন, দিয়ে গেলাম। বিকালে চলে এসো কিন্তু। আমি গেলাম। আরে বস একটু, কিছু মুখে দিয়ে যা। খালি মুখে কোথায় যাবি? না গো দিদিমণি, আমার হাতে সময় নেই, আরেকদিন এসে খাবো। আমি গেলাম। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। গিন্নি, গিন্নি, কার সাথে কথা বলছো? বাড়ি তো আমি আর তুমি ছাড়া কেউ নেই। তাহলে তুমি কার সাথে কথা বলছিলে? হাবুর সাথে কথা বলছিলাম। হাবু এ সাত সকালে আবার কোথা থেকে আসলো? বাবা খবর পাঠিয়েছে, বিকালে বাবার বাড়ি যেতে বলেছে। আরে বাবা, ঘুম থেকে উঠতেই তো একটা জব্বর খবর দিলে। শীতের দিনে শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাবার খাবো, শীতের নানান রকমের পিঠা পায়েস খাবো। আহা হা হা হা, কি যে মজা! আরে তুমি তো খুশি হলে, যাক বাবা, বাঁচা গেল। আমি তো আরো ভাবলাম বাবার বাড়ি যাবার কথা বললে তুমি রেগে যাবে। দূর পাগল, শ্বশুর বাড়ি যাবার কথা শুনে আবার রাগ করে কে? বলে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। হয়েছে, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি রান্নাটা সেরে নি। তাড়াতাড়ি হাতের কাজকামগুলো সেরে নিতে হবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, রান্নাটা তাড়াতাড়ি শেষ করো। হা 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 হা, গিন্নি, এই শীতের দিনে ধোঁয়া উঠা গরম ভাত তরকারি খেতে খুব মজা লাগে। আহা হা হা, খুব স্বাদ হয়েছে গো। আমার গিন্নির হাতের রান্না খেতে ভারী মজা। হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না। ও মা, বউয়ের প্রশংসা করতে তো হবেই, এতে থামবো কেন? বলছি, যদি রাগ না করো তবে একটা কথা বলবো। আরে বাবা বলো, রাগ করব কেন? বলছি, খেয়ে বাজারে গিয়ে একটা ইলিশ কিনে আনো না। আমার বাবা ইলিশ খেতে খুব ভালোবাসে। যাবার সময় বাবার জন্য একটা ইলিশ মাছ নিয়ে যাব। কি বলো গিন্নি, ইলিশ? এই শীতে ইলিশ কোথায় পাবো? বাজারে তো মাসখানেক ধরেই কোনো ইলিশ মাছ নেই। এই জন্যই তো ইলিশ মাছ আনতে বলছি। কোথাও ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, এটা সবাই জানে, বাবা মাও জানে। তার মধ্যে যদি তুমি বাবার জন্য ইলিশ মাছ নিয়ে যাও, তাহলে আমার বাবা কত খুশি হবে বলো তো। খুশি হবে সেটা না হয় বুঝলাম, কিন্তু শীতের দিনে ইলিশ পাবোটা কোথায়? কোথায় পাবে সেটা আমি জানি না, কিন্তু একটা ইলিশ মাছ তো তোমাকে আনতেই হবে। কিন্তু গিন্নি, আমার কথাটা শোনো। না না না, আমি আর কিছু শুনতে চাই না।
এখন খাবার খেয়ে বাজারে গিয়ে তুমি ইলিশ আনবে, ব্যাস এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। দেখি ঠিকই না, আমার বাবার জন্য ইলিশ নিয়েই তবেই বাড়ি আসবে। আজ একটা ইলিশের ব্যবস্থা করতেই হবে, সে যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। এরপর রবি ব্যাগ নিয়ে বাজারে রওনা দিল। বাজারে গিয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো বাজারে সব মাছ আছে, কিন্তু কোথাও ইলিশ নেই। আরে রবিদা, বাজারে এসে এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছো? সামনে এত বড় বড় মাছ পড়ে আছে, এগুলো কি পছন্দ হচ্ছে না? আরে জগাই, আজ আমার এসব মাছ লাগবে না। এখানে তো প্রায় সব ধরনের মাছই আছে, তুমি আবার কোন মাছ নেবে গো? ভাইরে, ইলিশ মাছ আছে, আমি তো ইলিশ মাছ খুঁজছি। কি বললে? এই শীতে ইলিশ মাছ? না না ভাই, আমার কাছে তো ইলিশ মাছ হবে না। তাহলে কার কাছে ইলিশ পাবো সেটা বলতে পারবি? কারোর কাছেই এখন ইলিশ পাওয়া যাবে না। আরে লুকোনো টুকোনো থাকলে বল, টাকা বেশি লাগলে বেশি দেব, তবু একটা ইলিশ মাছ দে। আরে রবিদা, টাকা কোনো বিষয় না, তুমি আমার একটা পাক্কা খরিদ্দার, তোমার কাছে মিথ্যে বলবো কেন? মাছ না থাকলে তোমাকে কোথা থেকে দেব বলো তো? আচ্ছা ঠিক আছে, দেখি কোথাও ঘুরে পাই কিনা। আচ্ছা রবিদা, বলো তো, এই শীতের সময় তোমার হঠাৎ ইলিশের প্রয়োজন পড়লো কেন? আর বলিস না রে জগাই, বিকালে শ্বশুর বাড়ি যেতে হবে। আমার শ্বশুর মশাই আবার ইলিশ মাছ খেতে ভারী পছন্দ করে। এখন গিন্নির আবদার হলো যাবার সময় যে করেই হোক একটা ইলিশ মাছ নিয়ে যেতেই হবে। ও বাবা, তাহলে তো বিপদ। এখন কি করবে তাহলে? দেখি আর কয়েকজনের কাছে গিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা। আচ্ছা রবিদা, ঠিক আছে, দেখো ভাগ্যে থাকলে পেতেও পারো। এরপর রবি একে একে সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু সবার এক কথা, বাজারে ইলিশ নেই, এখন ইলিশ পাওয়া যাবে না। মনটা খারাপ হয়ে গেল রবির, কিন্তু সে হাল ছাড়ল না। ভাবলো জেলেদের ঘাটে যাবে, জেলেদের বলবে নদী থেকে টাটকা ইলিশ ধরে দিতে। এরপর রবি নদীর ধারে যাবার পথে রওনা দিল। কি ভাই, এভাবে নদীর পাড়ে এসে ঘোরাঘুরি করছো কেন? কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, জেলেদের খুঁজছি। আমরাই তো জেলে, বলো কি করতে খুঁজছো? টাটকা টাটকা মাছ লাগবে বুঝি? হ্যাঁ ভাই, একেবারে আমার মনের কথাটা বলেছ। তা কি মাছ লাগবে? আমার একটা ইলিশ মাছ লাগবে। আমার শ্বশুরের ইলিশ মাছ খুব পছন্দ। বিকালে শ্বশুর বাড়ি যাব, একটা ইলিশ না হলে হবেই না। ভাই, ইলিশ মাছ ছাড়া যে মাছ বলবেন সব মাছ দিতে পারবো, কিন্তু ইলিশ মাছ দিতে পারবো না। না না ভাই, অমন করে বলো না। সারা বাজারে না পেয়ে সব আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমরাও না বললে তো আমার মহা বিপদ হয়ে যাবে। আরে ভাই, শীত পড়েছে তো, এখন নদীতে ইলিশ পাওয়া যায় না। শিবু থাম, চেষ্টা করলে হয়তো নদীতে ইলিশ পাওয়া যেতে পারে। কেমন করে রে কালু? কাল রাতে নদীতে একটুখানি আলো দেখেছিলাম, জলের নিচে যেন কিছু চকচক করছিল, মনে হচ্ছিল যেন একটা বড় রূপালী ইলিশের ঝাঁক নদীতে এসেছে। আচ্ছা ভাই, একটু চেষ্টা করে দেখো না, আমি টাকাটা একটু বাড়িয়ে দেব, একটু চেষ্টা করো না। মাছটা আমার খুব দরকার, না হলে তোমাদের এত জোর করতাম না। এত করে যখন বলছেন, ঠিক আছে, একটু চেষ্টা করে দেখতে পারি। তবে আজ নদী ভয়ানক ঠান্ডা, নৌকো ভাসাবো, কিন্তু যদি কিছু না পাই তবে রাগ করতে পারবেন না। না না ভাই, শুধু একটু চেষ্টা করলেই হবে, না পেলে কোনো রাগ করব না।
কালু আর শিবু নৌকা ভাসালো। রবি তীর থেকে দাঁড়িয়ে দেখছিল নদীর জল কুয়াশায় ঢেকে গেছে। শিবু, মনে হচ্ছে এই লোকটার কপাল ভালো আছে। দেখ, জালের মধ্যে কেমন চকচক করছে, মনে হচ্ছে ইলিশ আছে। জানি না, জান টানতে হবে, ভাগ্য ভালো হয়ে থাকতেও পারে। আরে বাহ, একটাই মাত্র ইলিশ উঠেছে। কালুদা, এটা তো সাধারণ ইলিশ না, একবারে রূপোর মতো চকচক করছে। মনে হচ্ছে জাদুর মতো কোথা থেকে ভেসে এসেছে কে জানে। হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে। না হলে শীতের মধ্যে ইলিশ তো কখনো পাইনি। নাও চলো, এবার পাড়ে চলো। আপনার ভাগ্যে এই ইলিশটা ছিল, তাই একবারেই জালে ধরা পড়েছে, তাও আবার এক জালে মাত্র একটাই মাছ। অনেক ধন্যবাদ ভাই, আজ বড্ড বাঁচালে। গিন্নির আর গিন্নির বাবার মুখ আজ হাসিতে ভরে যাবে। এই নাও তোমাদের টাকা। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার কোনো মাছ লাগলে আসবেন। আচ্ছা আচ্ছা, আসবো। এবার থেকে সব মাছ তোমাদের এখান থেকেই নেব। কত বড় উপকার করলে তোমরা আমাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো গো, দেখে যাও কি এনেছি। নিশ্চয়ই ইলিশ মাছ এনেছে। ইস, আমার জামাইটা বড্ড ভালো, আমার সব কথা শোনে। কি গো গিন্নি, হাসতে হাসতে আসছো যে? ও মা, তোমার মতো স্বামী যার আছে সে হাসবে না তো কি করবে? আমি জানি তুমি আমার বাবার জন্য ইলিশ মাছ এনেছো। আরে গিন্নি, তুমি কি করে বুঝলে? তোমার ডাক শুনেই বুঝে গেছি। এই মাছটা জোগাড় করতে গিয়ে আমার নাকের পুটা চোখের জল এক হয়ে গেছে। মাছ খুঁজতে যে আমি কোথায় কোথায় গেছি। আমি জানতাম তুমি ঠিকই আনবে। এখন এনেছি বলে কত প্রশংসা করছো, আর যদি না আনতে পারতাম তাহলে তো আমার রক্ষে ছিল না। ওসব বাদ দাও তো, চলো এবার গোছগাছ করে বাবার বাড়ির জন্য বেরোতে হবে। নাও গিন্নি, ইলিশ মাছটা ঘরে ঠিক করে রাখো, আমি গোসল সেরে আসি। দাও। আরে বাহ, মাছটা তো একবারে টাটকা। টাটকা মানে একেবারে নদী থেকে ধরে নিয়ে এসেছি। বাহ, টাটকা ইলিশ মাছ দেখলে আমার বাবা তো বড্ড খুশি হবে। লতা মাছটা নিয়ে ঘরে চলে গেল আর রবি গোছল করতে গেল। কিছু সময় পরে লতা আর রবি শ্বশুরবাড়ির জন্য বেরোলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই নাও তোমার বাজার এনেছি। আরে সেই সকালবেলায় বাজারে গেছো, আরে এখন তোমার ফেরার সময় হলো? বাজারের যে লিস্টটা ধরিয়ে দিয়েছো তা সবকিছু কিনতে কিনতেই তো এই সময় লেগে গেল। এত বাজার সদাই দিয়ে তুমি করবেটা কি শুনি? ওমা, সে কি কথা বলছো? আমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই আসবে, তাকে একটু রান্না বান্না করে খাওয়াতে হবে না নাকি? না, সে তো খাওয়াবে, না খাওয়ালে কি আমাদের মান সম্মান থাকবে নাকি? তাহলে বলছো কেন? না, আমি কিছু বলছি না। নাও বাজার সদাইগুলো বের করে দেখে নাও তুমি যা যা বলেছিলে সব আছে কিনা, পরে যেন আবার বক বক করবে না। হ্যাঁ, দেখছি। ওগো, তোমাকে না ইলিশ মাছ আনতে বলেছিলাম, তা ইলিশ মাছ আনোনি কেন? বাজারে ইলিশ মাছ নেই, এজন্যই তো আনিনি। বাজারে মাছ নেই মানে? নিজের খাবার সময় তো ঠিকই কিনে আনো, আর আমার জামাইয়ের জন্য আনতে বললাম অমনি মাছ না নিয়ে চলে এসেছো।
আরে গিন্নি, ইলিশ মাছ তো আমার পছন্দের মাছ। বাজারে থাকলে কি আমি না নিয়ে আসতাম নাকি? জামাইটা আমার কতদিন পরে আসবে, ইলিশ মাছ না খেতে দিলে কি আমাদের মান সম্মান থাকবে? আরে বাবারে, বললাম তো ইলিশ মাছ বাজারে নেই, তাহলে আমি কোথা থেকে আনবো? থাক, তোমাকে আর কিচ্ছুটি আনতে হবে না। আমার মেয়ে জামাইকে আমি নুন ভাত যা পারি তাই খাওয়াবো। ওই দেখো, রাগ করছো কেন? বড় বড় কাতলা মাছ, মাংস, ডিম, তরকারি সব তো এনেছি। ইলিশ পাইনি তাই আনিনি, এতে নুন ফ্যানের কথা বলছো কেন? মা, ও মা, তোমরা কি নিয়ে এত জোরে জোরে কথা বলছো বলো তো? বাইরে থেকে তোমাদের আওয়াজ শোনা যাচ্ছে। হায় হায়, রান্না বান্না কিছুই করতে পারলাম না, মেয়ে জামাই চলে এসেছে, এবার কি হবে? রান্না না করে আর একটু ঝগড়া করো। এখন চলো আগে মেয়ে জামাইকে ঘরে আনি। মা লতা, তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি। মা বাবা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা বাবা জি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা, মা, আপনারা কেমন আছেন? আছি বাবা, আমরা ভালো আছি। আসো বাবা, ঘরে আসো। কি গো গিন্নি, জামাই মেয়েকে কি দরজায় দাঁড় করিয়ে রাখবে নাকি? ঘরে নেবে না? ও মা, তাই তো। আসো জামাই বাবা, ঘরে এসো। লতা মা, আয় ঘরে আয়। লতা, তোরা বস, আমি চা নাস্তা নিয়ে আসি। আরে মা দাঁড়াও। মা, বাবা, দেখো আজ তোমাদের জামাই তোমাদের জন্য কি এনেছে। ও মা, তোরা আবার কি আনতে গেলি? এই দেখো, তোমাদের জামাই তোমাদের জন্য ইলিশ মাছ এনেছে। ইলিশ? এই শীতের দিনে ইলিশ? হ্যাঁ বাবা, তোমার না ইলিশ মাছ খুব পছন্দ, তাই তোমার জামাই তোমার জন্য ইলিশ এনেছে। মা গো মা, বাবা রবি, এই শীতের দিনে এমন টাটকা ইলিশ মাছ কোথায় পেলে? তোমার বাবা তো বলছিল বাজারে নাকি ইলিশ মাছ নেই। হ্যাঁ জামাই বাবা, আমি তো সারা বাজার খুঁজেও কোনো মাছ পেলাম না। আর তুমি এই শীতের দিনে এমন টাটকা ইলিশ মাছ কোথায় পেলে? হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, বাজারে কোনো ইলিশ মাছ নেই। তাহলে তুমি ইলিশ মাছ কোথা থেকে আনলে বাবা? মা, তোমার জামাই বাজারে না পেয়ে নদীতে গিয়ে জেলেদের দিয়ে ইলিশ মাছ ধরিয়ে এনেছে। তা বাবা, খামোখা এত কষ্ট করতে গেলে কেন? খামোখা হবে কেন মা? বাবা তো ইলিশ মাছ খুব পছন্দ করে, আপনাদের জন্য তো এটুকু কষ্ট করতেই পারি। জামাই বাবাজি, আজ সত্যি সত্যি আমার দিন সার্থক। তোমার মতো জামাই আমি বড় ভাগ্য করে পেয়েছি। জামাই বাবাজি, আজ তুমি যা করেছো সেটা শুধু দায়িত্ব নয়, এটা ভালোবাসা। ভালোবাসা থাকলে মানুষ কষ্ট করে হলেও আপনজনের মুখে হাসি ফোটায়। শীতের দিনে ইলিশ এনে তুমি সেটা প্রমাণ করে দিয়েছো। জামাইটা কার সেটা দেখতে হবে না? ওগো, সবাই বলে না, ভালোবাসা আর দায়িত্ববোধ মানুষকে অসম্ভবকে সম্ভব করতে শেখায়। নাও গিন্নি, এবার শীতের দিনে জামাইয়ের আনা ইলিশ মাছ মজা করে খাও। হ্যাঁ গো, খাবই তো, আমার জামাই এনেছে বলে কথা। হ্যাঁ, ঠিক 5টা বছর পর আমি ফিরছি। এই রাস্তায় কতবার সাইকেল চালিয়ে মুখটাকে নিয়ে হেঁটেছি আমি, সাইকেল চালিয়েছি। ও বলতো, রাকেশ, একদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি কিন্তু একা হয়ে যাব তখন। আর আমি বলতাম, পাগলি মেয়ে, আমি কি তোমাকে কখনো ছাড়তে পারি? এই পুকুরে মুক্তা চুল ভিজিয়ে হাসতে হাসতে ছপ ছপ করে জল ছুঁড়ে মারতো আমার দিকে। আমি রাগ দেখাতাম, আরো বলতো, এই রাগী চেহারাটা আমার ভীষণ ভালো লাগে। এই যে ভাই, কে আপনি? নতুন মুখ দেখা যায়।
না কাকা, আমি নতুন না, আমি এই গ্রামেরই ছেলে, রাকেশ। আজ অনেক দিন পর ফিরলাম। রাকেশ, ওই বিদেশে গেছিলা না? আরে ও, তুই তো একেবারে সাহেব হইয়া গেছ রে। আরে আরে, আগে তো গামছা বইরা ধান কাটতো, এখন দেহি চশমা লাগায় ব্যাগ টানে। চেহারা পাল্টিয়ে গেছে কাকারা, কিন্তু মনটা একটুও বদলায়নি। এই পথ, এই রাস্তা আমার সবই মনে আছে। বাপ রে, তুই ফিরছত, এইটাই কত ভালা লাগতাছে। তোর মা প্রতিদিন সন্ধ্যায় রাস্তায় দাঁড়াইয়া থাকে, আমার রাকেশটা কবে ফিরবো এই কথা বলে। মা, আমি ফিরছি মা, আজ তোমার ছেলেটা ঠিক তোমার দরজায় ফিরবে গো মা। ওই তো আমার ঘর, আমার আপন আঙিনা। মা, মা, আমি এসেছি, তোমার রাকেশ আজ ফিরে এসেছে গো মা। মা, রাকেশ, তুই তুই ফিরছিস নাকি রে? 5টা বছর একটাও এমন দিন যায়নি যে সেদিন আমি তোর অপেক্ষা করিনি। সন্ধ্যের পরেই দরজায় বসে থাকতাম, ভাবতাম এই বুঝি আমার ছেলেটা ফিরে আসবে। মা, আমি তোমাকে অনেক কষ্টে রেখেছি মা, কিন্তু আজ আমি ফিরে এসেছি। তোমাদের আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। দূর থেকে এসেছিস ক্লান্ত হয়ে, আগে জল খা। মা, আমার মুক্তা কোথায়? মুক্তা? সে তো চলে গেছে রে বাবা, অনেক আগে। চলে গেছে মানে? কোথায় গেছে মা? কেউ ঠিক জানে না রে বাবা। একদিন হঠাৎ করে ভোরবেলা ঘরে দেখি মুক্তা নেই, ঘর খালি। কেউ বলে নদীর ধারে গেছে, কেউ বলে শহরে চলে গেছে। এরপর আর কোনো দিন খোঁজ মেলেনি। তোমরা খুঁজলে না? পুলিশে খবর দিলে না? মুক্তা তো একা কোথাও যেতেই পারে না। খুঁজেছি রে, অনেক খুঁজেছি। নদীর পার খেটেছি, আশপাশের গ্রামে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। মুক্তা, তুমি কোথায় গেলে? আমি ফিরেছি আর তুমি নেই। এ কেমন নিয়তি, এ কেমন নিয়তি! সব ঠিক হয়ে যাবে রে বাবা, তুই তো ফিরে এসেছিস। এবার দেখবি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখা যাবে। মা, আমি মুক্তাকে খুঁজে বের করব, যেখানেই থাকুক আমি ওকে খুঁজে আনবো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মায়ের দেওয়া গরম ভাতটা খেয়ে শরীরটা শান্ত হলেও চোখে একটুও ঘুম নেই। বারবার মাথায় ঘুরে বেড়াচ্ছে মুক্তার হারিয়ে যাওয়ার কথা। 5 বছর পর ফিরলাম, মনে করেছিলাম মুক্তা দৌড়ে এসে জড়িয়ে ধরবে আমাকে, রাগ করে বলবে তুমি এতদিন পর ফিরলে। কিন্তু সব কিছুই যেন বদলে গেছে। মুক্তা, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? ঘুম আসবে না, এমন রাতে 4-5টা বড় ফাঁকা ফাঁকা লাগে, যেন সব কিছু আমাকে প্রশ্ন করছে, তুই দেরি করলি কেন রাকেশ? এই পুকুর পার, মনে আছে মুক্তা এখানে বসে বলতো, রাকেশ তুমি যদি বিদেশে চলে যাও কিন্তু এই পুকুরটার ছবি মনে রেখো। কিন্তু দেখো
আমি চলে এলাম আর তুমি হারিয়ে গেলে। হে সৃষ্টিকর্তা, আমি কি খুব দেরি করে ফেলেছি? মুক্তা যদি কষ্ট পেয়ে চলে গিয়ে থাকে, যদি কোনো বিপদে পড়ে, আমি তোকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুমি কখনো একা হবে না। আমি এসেছি রে, ফিরে এসেছি। তুমি যদি কোথাও থাকো, একবার শুধু একটা ইঙ্গিত দাও, আমি খুঁজে নেব তোমাকে, যেভাবেই হোক আমি খুঁজে নেব। আজ এই পুকুর পাড়টা কেন যেন অন্যরকম লাগছে, যেন কেউ আমার পাশেই আছে, অথচ কেউ নেই। এই আকাশটা ঠিক তেমনই আছে, বদলায়নি কিছুই, বদলেছে শুধু মানুষ, সময় আর সম্পর্ক। বাবা, কে তুমি? এ সময় এখানে? তোমার বাড়ি কোথায়? বাবা তুমি ফিরে এসেছো? বাবা? আমাকে বাবা বলল? কে মেয়ে? আমি তো চিনিও না। তুমি কাকে বাবা বলছো? আমাকে? তুমি আমাকে চেনো নাকি? তুমি না আমার বাবা? আমি তো অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছি। আমার জন্য? কিন্তু আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। তোমার নাম কি বলো তো? নাম নাম পরে বলবো, তুমি আমার কথা শোনো বাবা। আমি তোমায় অনেক দিন ধরে খুঁজছিলাম। এই দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? এই সময় বাইরে থাকা ঠিক না। তোমার বাড়ি কোথায় বলো আমাকে। কাল আবার আসবো বাবা। এই মেয়ে কে? রাতে এভাবে আমার কাছে এলো কেন? বাবা বলে ডাকলো। রাকেশ ঘরে চলে যায়, শুয়ে কিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। কে ছিল মেয়েটা? এত রাতে পুকুর পাড়ে এলো কেন? বাবা বলল আবার। এই গ্রামের মেয়ে হলে কেউ না কেউ তো চিনবেই। চাচি, একটা কথা জিজ্ঞেস করি, এখানে কোনো ছোট মেয়ে থাকে নাকি? বয়স হবে 6-7, সাদা ফ্রক পরে, চোখে খুব মায়া। এই রকম? না রে বাবা না, এখন তো এই বয়সের কোনো বাচ্চা কাচ্চা ওই দিকে থাকে না। তুমি কার কথা বলছো? না না না, এমনিতেই জানতে চাইলাম আর কি। রাকেশ এরপর ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটে। কেউ গরু চড়াচ্ছে, কেউ বা নদীর ঘাটে কাপড় ধুচ্ছে। সে সবার চোখে খুঁজে বেড়ায় সেই মেয়েটিকে। কাকু, এখানে রাতে কোনো ছোট মেয়ে ঘোরাফেরা করে এমন শুনেছেন কখনো? রাইতে ছোট মাইয়া? আরে বাবা, এই গ্রামে এখন মাইয়ারা সন্ধ্যার আগেই ঘরে ঢুইকা পড়ে। এই বয়সের তো তেমন কেউ নাই। তুমি হঠাৎ এমন প্রশ্ন করতাছো কেন? মেয়েটাকে কি তাহলে আমি স্বপ্নে দেখেছিলাম, নাকি সত্যি এসেছিল আমার কাছে? কাল ঠিকই এসেছিল, কাল আবার আসবো বাবা বলেছিল আমাকে। তাহলে আজও কি আসবে, নাকি সবই ছিল কল্পনা? আসবে তো। সময় যেতে থাকে, গ্রামের সন্ধ্যা ধীরে ধীরে ঘনিয়ে আসে। জোনাকি জ্বলা শুরু হয়েছে পুকুর পাড়ে, কিন্তু মেয়েটির দেখা মেলে না।
রাকেশ ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। হয়তো আজ আসবে না, কিন্তু আমি অপেক্ষা করব। ওর চোখে যে রহস্য আছে তা আমি না জানা পর্যন্ত শান্তি পাবো না। কাল আবার আসবো বাবা। আজও যদি আসে, ও বলেছিল আবার আসবে। সে ধীরে ধীরে চাদর গায়ে দিয়ে ঘর থেকে বেরোয়, নিঃশব্দে পুকুর পাড়ে গিয়ে বসে। বাবা, তুমি আবার এসেছো? তুমি? হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আজ আর আসবে না তুমি। আমি তো বলেছিলাম আমি আসবো। রাকেশ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চোখে যেন এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই সাথে গভীর রহস্যও লুকিয়ে আছে। তোমার নাম কি? কোথা থেকে আসো তুমি? আমার নাম এখন না বললেও চলবে, আমি খুব কাছেই থাকি। ঠিক আছে, নাম না বললেও সমস্যা নেই, কিন্তু তুমি কেন আমাকে বাবা বলে ডাকো? কারণ তুমি আমার বাবা। রাকেশ কিছুটা হতভম্ব হয়ে যায়, কিন্তু মেয়েটির সরল মুখে কোনো ভয় নেই। আমি তোমার বাবা, কিন্তু আমি তো... চলো না, আজ গল্প করি, আমার অনেক গল্প আছে। রাকেশ ধীরে ধীরে মুগ্ধ হয়ে পড়ে মেয়েটির কথায়। তারা দুজন পুকুর পাড়ে বসে গল্প করতে থাকে। মেয়েটি গ্রামের গাছপালা, নদী আর পাখিদের নিয়ে গল্প করে। রাকেশ বলে বিদেশের গল্প, মুক্তার স্মৃতি আর ছোটবেলার দুষ্টুমির কথা। তুমি জানো, অনেকদিন পর এভাবে মন খুলে কথা বললাম। মনে হচ্ছে যেন নিজের মেয়ের সাথেই কথা বলছি। তাই তো, আমি এসেছি তোমার মন খুলতে। তোমাকে মাকে আর একা থাকতে হবে না। আমি এখনই যাই বাবা, কাল আবার আসবো। থামো, একবার বলো তুমি কোথায় থাকো। কাল জানবে। এই বলে মেয়েটি ঝোপের দিক দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রাকেশ অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, মেয়েটির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে। কে তুমি? কেন যেন মনে হচ্ছে তুমি আমার জীবনের সঙ্গে খুব জড়িয়ে আছো। এই মেয়েটা আসলে কে? কেন দিনে তাকে দেখা যায় না, রাতে হঠাৎ এসে হাজির হয়, আবার হঠাৎ মিলিয়েও যায়, যেন বাতাসে ভেসে আসে, আবার বাতাসেই হারিয়ে যায়। এভাবে আর চলতে পারে না। আমি ওর গল্প শুনছি, কিন্তু আসল কিছুই জানতে পারছি না, যেন কিছু একটা লুকোনো আছে গভীর রহস্যে ঘেরা। রাকেশ, খেতে আয় বাবা, সকাল হয়ে গেল তো। আবার কোথায় যাস ওইদিকে? আসছি মা। খিরে, খাবার মুখে তুলছিস না কেন? বিদেশে গিয়ে কি আমাদের ভাত খাওয়া ভুলে গেছিস? না মা, তেমন কিছুই না, মাথায় একটু ভাবনা ঘুরছে। মুক্তার কথা ভাবছিস? রাকেশ কিছু না বলে শুধু চুপ করে ভাত খায়, কিন্তু তার চোখে এখন মুক্তার চেয়ে বেশি ঘুরছে সেই ছোট্ট মেয়েটির ছবি। রাতে ও আসবেই, আমি জানি, কিন্তু আজ আর আগের মতো শুধু গল্প করে ঘরে ফিরব না। আজ আমি ওর রহস্য জানব, আজ আমি ওর পিছু নেব। দেখি তো ও কোথায় যায়, কার মেয়ে, কেন এভাবে আসে,
হ্যাঁ, আজ রাতেই সবকিছু জানতে হবে, আর লুকোচুরি নয়। এই মেয়েটির মধ্যে যে রহস্য আছে তা না খুলে ফেলা পর্যন্ত আমার শান্তি নেই। আজ তুমি আসবেই, আর আমি দেখব কোথায় হারিয়ে যাও তুমি। রাত যতই গভীর হোক, আজ এই রহস্যের শেষ হবে। এসেছো, এবার দেখি কোথায় যাও তুমি। মেয়েটি আগের মতো রাকেশের পাশে বসে না। আজ সরাসরি পুকুরের অন্য দিক দিয়ে সে হাঁটতে শুরু করে। রাকেশ নিঃশব্দে কিছুটা দূরত্ব রেখে তার পেছনে পেছনে যায়। চারপাশে নীরবতা, আর শুধু পাতার খসখস শব্দ। মেয়েটি গ্রামের পথ ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরকার সরু পথ ধরে হাঁটতে থাকে। রাকেশের মনে হালকা ভয় জাগে, কিন্তু সে দৃঢ় থাকে। এত রাতে জঙ্গলে ও আসলে কে? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এই, তুমি কোথায় গেলে? শোনো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো তুমি। না, এখন পিছু হটার সময় না। আমি রহস্য উদ্ঘাটন করেই ফিরব। সে সাবধানে সামনে এগোয়। কিছুটা পথ পেরোতেই দেখতে পায় জঙ্গলের ভেতর একটা ছোট্ট কুঁড়ে ঘর। দরজার সামনে একটি পুরনো লণ্ঠন ঝুলছে, টিম টিম করে আলো জ্বলছে। এই ছেলে, কে তুমি? রাত বিরেতে এখানে কি করছো? আমি কাউকে খুঁজছি। এই জঙ্গলের ভেতরে একটা মেয়ে ঢুকেছিল, হঠাৎ উধাও হয়ে গেল। কোন মেয়ে এত রাতে? এসো, ভেতরে এসো। মুক্তা, মুক্তা, তুমি এখানে কিভাবে? আমি ভাবতেও পারিনি তোমাকে আমি এখানে পাবো। ওকে আমি আধমরা অবস্থায় নদীর ধারে পেয়েছিলাম। আমি ওকে এখানে নিয়ে এসেছি, নইলে যে মরে যেত মেয়েটা। আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখেছি। কেউ ফেলে গেছে মানে? কে ওকে এরকম করলো? কে? সবকিছু সময় মতো জানতে পারবে ছেলে, কিন্তু যদি ওকে বাঁচাতে চাস তবে এখন আর সময় নষ্ট করা চলবে না। বলুন কি করতে হবে? আমি মুক্তাকে যেভাবেই হোক বাঁচাবোই বাঁচাবো। বুড়ি, বলুন কি করলে মুক্তা বাঁচবে? আমি সব কিছু করতে পারি, সব। ছেলে, আমি ওকে নদীর ধারে পেয়েছিলাম, প্রায় মরতে বসেছিল। ওর বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? বলুন আমাকে, বলুন। নদীর মাঝখানে যেখানে পানি গভীর, সেখানে একটি বিশেষ ঔষধ আছে। ওটাই মুক্তাকে বাঁচাবে। যদি তুমি তা আনতে পারো, ওর প্রাণ বাঁচবে। আমি আনবো, যেভাবেই হোক, কোনো ভয় নেই। নদী যতই বিপজ্জনক হোক না কেন, আমি ওর জন্য সেই ঔষধি গাছ আনবই আনবো। ভালো, কিন্তু সাবধান, নদীর ঢেউ কখনো শান্ত থাকে না। মনে রাখবে, সাহস আর ধৈর্য ছাড়া কাজ হবে না। মুক্তা, ভয় পেও না। আমি এই ঔষধি গাছ আনবো, তুমি শুধু অপেক্ষা করো। সেটা আজই আনতে হবে ছেলে। নদীর মাঝে গিয়েই সেই ওষুধ নিয়ে আসতে হবে। আমি যাচ্ছি নদীর মাঝখানে, আর ওর প্রাণ বাঁচাবো। মুক্তা, আমি তোমাকে ছাড়বো না মুক্তা, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আজ রাতের সাহস, আজকের অভিযান, সবই শুধু ওর জন্য। নদীর মাঝখানে গিয়ে সেই ঔষধ আনবো,
আর মুক্তাকে আমি বাঁচাবো। আর দেরি করলে চলবে না, মুক্তা বাঁচবে। আমি কিছুতেই তাকে হারাতে পারবো না, কিছুতেই না। ঠিক আছে, এইবার সাবধান। এখন শুধু ফিরে যেতে হবে মুক্তার কাছে। সে ওষুধ নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। ঘরের ভেতর ফিরে এসে রাকেশ ওষুধটি মুক্তার মুখের কাছে ধরে দেয়। সে আঙুলে ভিজিয়ে চোখে আশা জাগিয়ে মুক্তার মুখে দেয়। রাকেশ, তুমি এসেছো? হ্যাঁ মুক্তা, আমি এসেছি। এবার কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না মুক্তা। আমার ভালো লাগছে। দেখো, আমি বলেছিলাম আমি তোমাকে বাঁচাবো, আর দেখো এবার সব ঠিক হয়ে যাবে। এবার বলো তো, তোমার কি হয়েছিল, খুলে বলো আমাকে। কি জঘন্য মানুষ, আমার সন্তান। কিন্তু তুমি আর হারাবে না মুক্তা, তুমি আর হারাবে না। তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু কিন্তু আমাদের সন্তান। আমি বলেছিলাম আমি সব সময় তোমার পাশে থাকব, আর কেউ যদি আবার ভয় দেখায় আমি তাকে দেখে নেব। চিন্তা করো না, আমরা বাড়ি পৌঁছে গেছি, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি না থাকলে আমি। শক্ত হও, এখন তুমি নিরাপদ। ভূত? ওরে বাবা রে! না মা, ও ভূত নয়, ও মুক্তা, আমার মুক্তা। দেখো এখনো বেঁচে আছে। তুমি এমন কাজ কিভাবে করতে পারলে মা? আর আমার সন্তানকে মেরেই ফেললে। আমি ভুল করেছি, ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে রাকেশ। সব ঠিক হয়ে গেছে মা, এখন আর দেরি নয়, আমরা সবাই একসাথে আছি। মাফ করো মুক্তা, মা তো সবকিছু ভুল স্বীকার করেছি। এবার তো তুমি ফিরে এসেছো জীবিত। আমি আর ভয় পাই না, রাকেশ আমার পাশে আছে। রাকেশ, আমার আজও মনে হচ্ছে আমরা একসাথে, সব ঠিক আছে। তুমি আবার? ওটা আমাদের মেয়ে। হ্যাঁ, আমি তোমাদের আবার মিলিয়ে দিতেই এসেছিলাম বাবা মা। তুমি সত্যি আমাদের জীবনকে আবার একত্রিত করেছ মা, কিন্তু তুমি কাছে কেন আসছো না? আমরা আলাদা হব না মা, তুমি আমাদের সঙ্গেই থেকো। আমার কাজ শেষ, আমি থাকবো যতক্ষণ না তোমাদের একত্রে শান্তি হয়। কিন্তু এবার তো আমাকে চলে যেতে হবে মা।